This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বিকেলের বিতর্ক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বীরভূমের সিউড়িতে। বীরভূম লাল মাটির দেশ, সাহিত্য চর্চার আতুর ঘর, বীরাচারের চারণভূমি। এই বীরভূম আক্ষরিক অর্থেই আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতির হটস্পট। কোপাই দিয়ে বহু জল গড়িয়ে গেছে বিগত কয়েক বছরে। বিরোধীরা তারা গত নির্বাচনেও এখানে রাজনৈতিক অক্সিজেন পায়নি, আর শাসক সাফল্য পেলেও তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রবলভাবে গোষ্ঠী কোন্দল। প্রায় প্রত্যেকটা দিন যে খবর সংবাদ শিরোনামে উঠে আসে। সামনেই কোর কমিটির বৈঠক, ভাঙা কাজ কি জোড়া লাগবে? আসুন আজকে সিউড়িতে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আজ আমাদের আলোচনার বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। রয়েছেন আইনজীবী অনিন্দ্য সিংহ, আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে জুয়েল আলম, স্বাগত আপনাকে। রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে বলরাম চ্যাটার্জি, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিজেপির তরফ থেকে কৃষ্ণকান্ত শাহ। প্লিজ একটা বীরভূমের জন্য জোরে হাততালি। অনিন্দ্যবাবু, আপনাকে দিয়ে শুরু করি। এই জেলাতে একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে শেষ কথা বলতেন অনুব্রত মণ্ডল। কর্মীদের ক্ষেত্রে খুব সহজ ছিল, একজন আমার বস রয়েছেন, তিনি যা বলে দিচ্ছেন আমি সেই কাজটা করব। কিন্তু অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর এবং জেল থেকে ফিরে আসার পর রাজনৈতিক চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। ইতিমধ্যেই বীরভূম জেলার সভাধিপতি হয়েছেন কাজল শেখ, তিনিও দোর্দণ্ড প্রতাপ নেতা। অনুব্রত মণ্ডল যখন ফুল ফর্মে, তিনি কার্যত ব্যাকফুটে ছিলেন। আজকে কি নেতাদের কাছে বা কর্মীদের কাছে, নিচুতলার কর্মীদের কাছে একটু সমস্যা হয়ে গেছে? কার কথা শুনবো, কেষ্ট না কাজল? বীরভূম জেলাতে কোনো সমস্যা নেই। তৃণমূল কংগ্রেসে যেরকম ছিল সেরকমই আছে। একটা কোর কমিটি হয়েছে, সেই কমিটিতে কেষ্টমণ্ডল সহ অন্যান্যরা প্রত্যেকেই আছেন। বীরভূম জেলাতে কোনোরকম কোনো সমস্যা নেই। প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের নেতা। কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের তৃণমূল কংগ্রেস বীরভূম জেলাতে চলছে। খুব ভালো কথা, কিন্তু কোর কমিটিতে অনুব্রত মণ্ডলের রোলটা কি সেটা নিয়ে কোর কমিটির বৈঠকের পর, মানে লাস্ট বৈঠকের পর, অনুব্রত মণ্ডলের প্রথম বৈঠকের পরেই প্রশ্ন উঠেছিল। বিকাশবাবু বলছেন চেয়ারম্যান, কাজল শেখ বলছেন কোথাও বোধহয় আপনাদের শুনতে ভুল হয়েছে। বীরভূম জেলাতে কেষ্টমণ্ডলের আগে যেরকম জায়গা ছিল এখনও বর্তমানে সেই জায়গাতেই আছেন। মমতা ব্যানার্জির হাত কেষ্টমণ্ডলের উপরে আছে এবং প্রত্যেকটা নেতার উপর আছে। অত কেষ্টমণ্ডলের জায়গা এতটুকু কমেনি, যেটুকু ছিল বরং বৃদ্ধি পেয়েছে। কেষ্টমণ্ডলের নেতৃত্বে বৃদ্ধি কি হিসেবে বলছেন, কি হিসেবে? কেষ্টমণ্ডলকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নেওয়া হয়েছে। তার নেতৃত্বেই বিভিন্ন জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে বৈঠক হচ্ছে, বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল সমস্ত কেষ্টমণ্ডলের নেতৃত্বেই হচ্ছে। আর কাজল শেখের নেতৃত্বে অবশ্যই হচ্ছে। কাজল শেখ আমাদের সভাধিপতি, মাননীয় জেলা পরিষদের সভাধিপতি। তার নেতৃত্বে বীরভূমের উন্নয়নমূলক আলোচনা হচ্ছে, উন্নয়নে উনি অংশগ্রহণ করছেন। তাতে আমরা সাধারণ তৃণমূল কর্মীরা বা তৃণমূলে যারা রয়েছেন এবং আপামর সর্বোপরি হচ্ছে আপামর জনগণ, সেই জনগণ তৃণমূলের সঙ্গে রয়েছে বীরভূম জেলাতে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কাছে একটু যাই। দেখুন, এটা খুব পরিষ্কার। আইনজীবী সাহেব উনি মানতে চাইলেন না, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা আছেন তারাও মানতে চাইবেন না। খুব স্বাভাবিক, একটা অস্বস্তিকর প্রশ্ন। কিন্তু এটা তো ঠিক, বীরভূমের শাসক দলে একটা ঘোলা জল তৈরি হয়েছে। মাছ আপনারা কেন ধরতে পারলেন না? প্রথমেই টিভি9-এর দর্শকদিকে অভিনন্দন। দেখুন, আমাদের বিরোধী হিসাবে যিনি বললেন, তিনি কেষ্টমণ্ডল যখন ছিলেন তখন উনি ছিলেন আমাদের বিজেপিতে। তাই কেষ্টমণ্ডল বা এখানে আমাদের কাজল শেখ, এটা কোনো ফ্যাক্টর নাই। এখানে 5 জনের যে কমিটি সেটা চোর কমিটি। এখন বর্তমানে বীরভূম তৃণমূল এপাং ওপাং ঝপাং এই 3টি দলে রূপান্তরিত হয়েছে। এপাংটা এখন আপনারা জানেন যে কেষ্টমণ্ডলের গোষ্ঠী, ওপাং হচ্ছে যে কাজল শেখের গোষ্ঠী, আর ঝপাং হচ্ছে যে শতাব্দী রায়ের গোষ্ঠী। উনি কেবলমাত্র একবার ইনার কাছে বসেন আর উনার কাছে বসেন। সেটা কেবলমাত্র যে আমরা ভারতীয় জনতা পার্টি করি তারাই বলছি না, এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। আর কিছুদিন আগে কাজল শেখ নিজে বলে দিয়েছে যে কি না, কেষ্টমণ্ডলের মাথাতে হাত আছে আমাদের মমতা ব্যানার্জির, না কোন জায়গায় হাত আছে সেটা কিন্তু বীরভূমে। আমার প্রশ্ন হচ্ছে ডামাডোল, আপনিও বললেন ডামাডোল রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ডামাডোলের মধ্যে আপনারা কেন পলিটিক্যাল ডিভিডেন্ড পাচ্ছেন? অবশ্যই পলিটিক্যাল ভাবে আমরা যেভাবে আগে ভোট পেয়েছি তার চেয়ে ভোটের পার্সেন্টেজ বেড়েছে। হয়তো আমরা সাধারণ মানুষকে বোঝাইতে পারি নাই, কিছু একটা সম্প্রদায়ের মানুষের কাছে
আমাদেরকে একটা বিদ্বেষমূলক দল হিসাবে দেখে দেওয়া হয়েছে। আস্তে আস্তে আমরা দেখেছি, এখন বর্তমানে আমরা লক্ষ্য করেছি আমাদের যে সদস্যতা অভিযান চলছে সেখানে 50,000-এরও বেশি মানুষ কিন্তু বীরভূমে এখন 1 লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে সদস্যতা অভিযানের জায়গায়। সেখান থেকে যে আমাদের যে পলিটিক্যাল অ্যাডভান্টেজ, সেই পলিটিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মানুষ বুঝতে শিখেছে যে কি তৃণমূল দলটা বর্তমানে একটা কি না তুলামূল দল। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি। আসবো আপনার কাছে, বামেদের কাছে একটু যাই। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জেলা প্রবাদ প্রতিম বাম নেতৃত্ব সোমনাথ চট্টোপাধ্যায়ের জেলা। সংসদীয় রাজনীতিতে তার দীর্ঘ ইতিহাস রয়েছে। আজকে 11-র পর থেকে এমন কি হলো, অনুব্রত মণ্ডলের উপস্থিতি এবং অনুপস্থিতি কখনোই আপনারা আপনাদের সংগঠন চাঙ্গা করতে পারছেন না? কিসের অভাব হচ্ছে? অভাব কিসেরও না, মূলত বিষয় হচ্ছে যে জেলা বা রাজ্যে কোনো গণতন্ত্র নেই, শুধু তো সন্ত্রাস। এবং আজকে তো আপনারা দেখছেন যে আজকে বীরভূম জেলার মানুষ সব থেকে বেশি ভাবিত যে তাদের সম্পদ রক্ষা হবে কিনা, আমাদের বালি, আমাদের পরিবেশ, এইগুলো হচ্ছে যে ঠিকমতো রক্ষা হবে কিনা, আর মানুষের কর্মসংস্থান। আজকে বীরভূম জেলার শত শত যুবক তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে এবং প্রতিদিন প্রায় লাশ ফিরছে। আজকে তৃণমূল কংগ্রেস এইসব নিয়ে হচ্ছে যে মানুষ ভাবিত না। মানুষ যেটা ভাবছে সেটা হচ্ছে তার কর্মসংস্থানের কি হবে, তার খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থানের কি হবে। এবং সাথে সাথে আজকে যখন এই নিয়ে আমরা লড়াই সংগ্রামটা করছি সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে, তখন সাম্প্রদায়িক শক্তি তারা মানুষকে বিভাজনের রাজনীতি নিয়ে রাজনীতি করছে। এটাই আজকে বড় চ্যালেঞ্জ মানুষের কাছে, যে আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐক্য, ঐতিহ্য রক্ষা করতে পারবো কিনা। আসবো আপনার কাছে, নোট করেছি আমি, বেশ কয়েকটা প্রশ্ন এসছে। কংগ্রেস কি বলছে? পূর্ববর্তী বক্তা যে কথাটা বললেন সেই বক্তব্যই আমি বলছি। আজকে আপনি গণতন্ত্র আছে কোথায় বলুন? গণতন্ত্র দেশে আছে না রাজ্যে আছে? দেশে গণতন্ত্র নেই, মোদী সরকার এটা আগেই শেষ করে দিয়েছেন। সেই ব্যালটে বলুন আর বুলেটে বলুন, গণতন্ত্র শেষ হয়ে গেছে। গণতন্ত্র বলে কিছু নয়। 2 কোটি বেকারের চাকরি আশা পূরণ করতে পারেনি বিজেপি সরকার। মোদী সরকার বলেছিলেন সরকারে আসার পরেই 2014 সালে, আপনারও মনে থাকবে, এই TV9 বাংলার সামনে আমি বলে যাচ্ছি, এখন পর্যন্ত 2 কোটি বেকারের চাকরি করতে পারেনি। সেটা তো দূরের কথা, যে নোটবন্দির সময়ে এগুলো ঠিক আছে, আপনি সারা দেশে চলে গেলেন, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বলে 5টা ছেলেকে দলে আনতে পারছেন, সংগঠনটারই অবস্থা কেন? সংগঠন আমাদের ঠিকই আছে, কিন্তু গণতন্ত্র তো ভোট দিতে দিচ্ছে না। ভোট তো ছাপ্পা হচ্ছে, ব্যালট তো চুরি হচ্ছে। গণতন্ত্র আছে কোথায়? বেশ, হেড মারা হচ্ছে। বেশ, আসবো। আপনারা যে অভিযোগ করলেন, বিজেপি একই অভিযোগ করেছে, দুর্নীতির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা লাগাতার দুর্নীতির অভিযোগ করে যাচ্ছেন। আমি হলপ করে বলতে পারি, এই জেলা তো বটেই, গোটা রাজ্য জুড়ে যখন আপনাদের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব এসে সভা করে গেছেন, 21-এর নির্বাচন হোক বা 24-এর নির্বাচনে, প্রত্যেকটা সভা থেকেই অন্তত দুর্নীতি শব্দটা একবার উচ্চারণ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন, তারপরেও মানুষ ভোট দিচ্ছে। মানে একদিকে দুর্নীতি আর তৃণমূল প্রচার করে যাচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজ। কোনটা মানুষ নিচ্ছে? আজকে আপনি দেখুন, আমার কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যে আমাদের বিরোধী হিসাবে যারা আজকে আপনাদের TV9-এর সামনে দাঁড়িয়ে আছে, তাকেই ভয় দেখিয়ে তৃণমূল তাদের দলে টেনেছে। এর চেয়ে বড় প্রমাণ কি আছে? যে আমাদের বিরোধী রেতে আজকে দাঁড়িয়েছে তৃণমূলের এই TV9-এর সামনে, সে তো বললাম কেষ্টমণ্ডলের অত্যাচার থেকে আরম্ভ করে বিভিন্ন সময় সে কিন্তু কোথায় ছিল না, সে তখন বিজেপির সহসভাপতি ছিল যুব মোর্চার। তাহলে এই যে ভীতি সন্ত্রাস বীরভূমে যে সন্ত্রাস চলছে, এটা তো দল মত নির্বিশেষে সাধারণ মানুষ তো বুঝতে পেরেছে যে ভোট এখানে করতে দেয় না। এটা তো একমত আমরা। মানে সেটা কি অনুব্রত মণ্ডলের উপস্থিতি অনুপস্থিতি দুটো একই ছবি? অনুব্রত মণ্ডল এখানে বড় ফ্যাক্টর নাই। অনুব্রত মণ্ডল থাকাকালীন বীরভূমে প্রত্যেকটা জায়গায় বালি চোর, কয়লা চোর এমনভাবে তৈরি করে দিয়েছে যে কি মিনি কেষ্টমণ্ডল তৈরি হয়ে গেছে। না, আরো অনেক কেষ্টমণ্ডল আছে, একদম মিনি কেষ্টমণ্ডল তৈরি হয়ে গেছে। বলুক আমাদের যুব মোর্চার ভাই সুমন বলুক। আপনার কাছে একটু যাই। দেখুন, বামপন্থীরা মোটামুটি ইস্যু ভিত্তিক রাজনীতি করে। উদার অর্থনীতি, কৃষক নীতি, শ্রমজীবী মানুষের কথা বলে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে আপনারা দুর্নীতিকে হাতিয়ার করছেন। বারংবার দুর্নীতিকে হাতিয়ার করে নির্বাচনে যাচ্ছেন শাসকের বিরুদ্ধে, আর বারংবার ব্যর্থ হচ্ছেন। এখন কি তাহলে ইস্যু নির্বাচনে বামপন্থীদের কোথাও এ রাজ্যে অন্তত একটু সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই। মূলত বিষয় হচ্ছে যে শুধু দুর্নীতি না, দুর্নীতি তো অবশ্যই, কিন্তু সাথে সাথে হচ্ছে যে আমরা সারা রাজ্য জুড়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মানুষকে বোঝাচ্ছি
যে আজকে কর্মসংস্থানের প্রশ্ন, মানুষ আমাদের বড় বড় হচ্ছে যে সমাবেশ, মিছিল, প্রতিবাদ এগুলো হচ্ছে, কিন্তু এগুলো করতে দিচ্ছে কোথায়? সব তো পুলিশ নির্ভরশীল এই গভর্নমেন্টটা, এবং পুলিশ প্রশাসন এগুলো হচ্ছে যে সব আপনার একটা দলীয় পর্যায়ে চলে গেছে। তাই শুধুমাত্র হচ্ছে যে পুলিশকে বাদ দিয়ে খেলতে বলুন, দেখুন না কি হয় অবস্থা। কংগ্রেসের কাছে একটু যে উনি তো বলছেন সন্ত্রাসের এখানে কিছুই হয় না, মানুষ ভোট দিয়ে যেতে হচ্ছে তৃণমূল। সন্ত্রাস তো হয়েছে, সে উনি বললে কি করে হয়ে যাবে? কি মানুষ বলবে, সেটা মানুষ বিচার করবে, উনি বিচার করবেন না। উনি তো দলের লোক, আমিও দলের লোক, কিন্তু মানুষকে জিজ্ঞেস করুন না কেন, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন এখানে সন্ত্রাস হয়েছে কিনা। আজকে মিউনিসিপ্যালিটি ইলেকশনে সব কটা ওয়ার্ডে ঠেট পড়ে গেল এসপি অফিস থেকে। এসপি অফিস থেকে মানে একটু গুছিয়ে বলুন, দর্শকরা দেখছেন। প্রশাসন থেকে থ্রেট পড়ে যাচ্ছে যে আপনি উইথড্র করুন, নাহলে আপনার বিপদ আছে। দেখুন, আমি নিজের ওয়ার্ডে একটি ক্যান্ডিডেট রেখেছিলাম সিউড়িতে মোট ভোটের যা হয়েছিল তার মধ্যে মাত্র 3টি ওয়ার্ডে ভোট হয়েছিল, ভোট হয়নি, ক্যান্ডিডেট রাখতে পারা গেছিল সিউড়ি শহরের। সেখানে কি পরিস্থিতি হয়েছিল সেটা সবথেকে ভালো আমি জানি। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র যে পুলিশ প্রশাসন তারা তো একটা অংশ, তারা সাপোর্ট করছে বালিঘাট মাফিয়া, কয়লা মাফিয়া, তাদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে উইথড্র করানো হয়েছিল ক্যান্ডিডেটকে। এবং সেই সময় পুলিশি প্রশাসনকে যখন আমরা সাহায্য চাই, তারা তো সাহায্য বাদ দিতে। কোন সময়? এটা হচ্ছে আমাদের এই 2022-এ পৌরসভা নির্বাচন। গতকাল বলেছে যে বিডিওর রক্ত চাই আর এমএলএ সাহেবের মাথা চাই। দুবরাজপুরের এমএলএ, একটা দুবরাজপুরের এমএলএ তপশিলি সম্প্রদায়ের মানুষ, তাকে ব্যাপক পরিমাণে ভোটে জিতিয়েছে। কেবলমাত্র একটা অল্প বয়সী যুবক কেমন গোটা পশ্চিমবঙ্গে নাড়া দিয়েছে। দেখুন বীরভূমের একটা জায়গার সে এমএলএ, দেখুন কিভাবে যে উনাকে বলছে যে কি না উনার মাথা নিয়ে নেবো। এখান থেকে হয় অবশ্যই তৃণমূল, তা যদি তৃণমূলই করেছে, এটা তৃণমূল প্রমাণ করুন। বলুন সেটা পোস্টারটা দেখেছি, সেই পোস্টারটা লাল পোস্টার, সেখানে সিপিআইএম লেখা আছে। কি লেখা আছে? সিপিআইএম লেখা আছে। সিপিআইএম এক্স্যাক্টলি সিপিআইএম না অন্য কিছু? সিপিআইএম মার্ক্সবাদী, যেটা সিপিআইএম লেখা আছে পোস্টারে। বিধায়কের মুন্ডু চাই। ওনারা জানেন না সিপিআইএম ওই ধরনের রাজনীতি করে না। সিপিআইএম গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে, গণতন্ত্রের জন্য লড়াই করে। সিপিএম জান দিয়ে লড়াই করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রতিষ্ঠিত পশ্চিমবাংলায় করেছিল, আবার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় নিয়ে এসছে। আবার আগামী দিনে বড় লড়াই হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। লোকসভাতে দেখুন, যেটা সত্যি কথা, লোকসভাতে আমি সন্ত্রাস এরকমভাবে লক্ষ্য করতে পারিনি, ঠিক আছে, লক্ষ্য করিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে পৌরসভা আর পঞ্চায়েতে যে সন্ত্রাসটা হয়েছে, এটা মানে বেলাগাম সন্ত্রাস হয়েছে তৃণমূলের, এবং সেটা তো আপনারাও দেখেছেন। হ্যাঁ বলুন, আপনি বলছিলেন। আবার প্রশ্ন হচ্ছে যে ওনারা বলছেন সন্ত্রাস হয়নি। বর্তমানে বিডিও, প্রশাসন, ওসি সবই তো মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর। তাহলে দুবরাজপুরের মতো জায়গায় যদি এখন বর্তমানে এমএলএ সাহেবের যদি মাথা চাই বলে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ এমএলএ সাহেবকে ভোট দেয়, নির্বাচিত করে। সেই জায়গায় ওনারা যে সন্ত্রাসটা এখন বর্তমানে জনপ্রতিনিধির ওপর চাইছে। তাই আমরা মানুষের কাছে বলতে চাই যে কি না, এই সন্ত্রাস মুক্ত পরিবেশ যেদিনই তৈরি হবে, সেই দিনই আপনারা দেখতে পাবেন বীরভূম তথা পশ্চিমবঙ্গে কি হবে না, বিজেপির শাসন আসবে। একজন বিধায়ক, একজন বিরোধী বিধায়ক পোস্টার করছে, তার মাথা চাই, সোমোটো করেছে পুলিশ। পুলিশ সোমোটো মামলা করেছে কিনা সেটা এই মুহূর্তে আমার জানা নেই। আপনি আইনের লোক, আপনি তো আইনজীবী। উনি কার বিরুদ্ধে অভিযোগ করেছেন? উনি যে ডাইরেক্টলি অ্যালিগেশন দিচ্ছেন এগেইনস্ট তৃণমূল কংগ্রেস, উনি তৃণমূল কংগ্রেসের কার এগেইনস্টে এফআইআর করেছেন সেটা জানতে চাই। মানে পুলিশ এখনো পর্যন্ত সোমোটো করেনি? না, সোমোটো এখনো পর্যন্ত করেনি, কিন্তু পুলিশ তদন্ত করছে। সেখানে তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা কে করেছে সেই পোস্টারটা সেটা পুলিশ বলতে পারবে। আপনি এখানে দাঁড়িয়ে বলছেন সিপিএম করেছে, তাহলে তো আপনি আর মামলা করতে পারেন। সিপিএম এর লাল পোস্টার, সিপিআইএম ব্যাকেটে মার্ক্সবাদী লেখা আছে, মাওবাদী লেখা আছে, যে সংগঠন জঙ্গি সংগঠন সেটা সিপিএম এর আছে। যেটা মাওবাদী পোস্টার, নকশাল যে পোস্টার, সেই নকশাল পোস্টার দেওয়া হচ্ছে। উনি ডাইরেক্টলি অ্যালিগেশন দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কোনো ওখানে লেখা আছে নাকি যে অঞ্চল সভাপতি ওনার বিরুদ্ধে পোস্টার করেছেন না কে করেছেন? একবার সিপিএম, তারপর নকশাল, তারপর মাওবাদী। আপনি সিপিআইএম সম্পর্কে জানেন না, সিপিআইএম দলটা কি জিনিস। সিপিআইএম খুন, ধর্ষণ এই সমস্ত রাজনীতির বিরুদ্ধে। এবং যেটা বিষয় হচ্ছে, এখন সন্ত্রাস খালি চোখে দেখা যাচ্ছে না। আবাস যোজনার দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের দলীয় যে তালিকা, সেই তালিকার প্রতিবাদ জানাতে গিয়ে নলাটিতে ভিডিও মিটিং ডাকলেন। সেই মিটিং থেকে হচ্ছে যে প্রতিবাদ জানিয়ে তার তথ্য প্রমাণ করলেন হচ্ছে যে নলাটি 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে আপনার
পরবর্তীকালে হচ্ছে যে যখনই ভিডিও মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন পঞ্চায়েতের সদস্যের উপর আক্রমণ হলো। এটা গণতন্ত্র? নির্বাচিত মানুষের দ্বারা নির্বাচিত পঞ্চায়েত সদস্য তারা আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন কিন্তু কি কোন জায়গায় নিয়ে গেছে। এবং সব সন্ত্রাস খালি চোখে দেখা যাচ্ছে না, বিভিন্নভাবে দলীয়ভাবে, এটা শুধু যে সর্বত্র। এবং এই নির্বাচনে তাহলে জোটটা কেন করেছিল? ফিশ ফ্রাইটা কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে খেতে গেছিলেন ওখানে? দায়িত্ব তো আপনাদেরকেই নিতে হবে। এই সব ছেঁদো কথা বলে কোনো লাভ নেই। মানুষের কাছে আমাদের ভোট নিতে যেতে হয় না, মানুষ আমাদের এত কাজ দেখে তারা খুশি হয় নিজে থেকে ভোট দেয়। যারা বিজেপি কাঞ্চন বাবুর কথাটাই যাব, মানুষের বাড়ি বাড়ি যেতে হয়। হ্যাঁ, মানুষের বাড়িতে আমরা পৌঁছেছি, আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, আমরা রূপশ্রী দিয়েছি, যুবশ্রী দিয়েছি, প্রত্যেকটা মানুষকে আবাস যোজনা দিয়েছি। কোনোদিন আবাস দিয়ে তো মুড়িমুড়কির মতন অভিযোগ করছে মামেরা। বলুন, আমাদের এখানে ভুরকুনা বলে একটা পঞ্চায়েত আছে, যেখানে টোটাল 18টি গ্রাম। সেই 18টি গ্রামের মধ্যে একটি গ্রামে মাত্র গরিব মানুষ পাওয়া গেছে 64টা, বাদ বাকি 18টি গ্রামের মধ্যে একটিও বাড়ি পায়নি একটি লোক। তাহলে কি করবে? রামপুর পঞ্চায়েত বিজেপি কোন বিধানসভা? সাঁইথিয়া বিধানসভা, রামপুর পঞ্চায়েতে রামপুরহাট বিধানসভা। সেই রামপুরহাট বিধানসভায় আপনারা দেখেছেন যে রামপুর পঞ্চায়েত বিজেপির ছিল, সেই জন্য একটা মাত্র মানুষ আবাস যোজনার লিস্টে নাম দিয়েছে। উনি যে পঞ্চায়েতের লোক, চড়িচা পঞ্চায়েতের নীলকমল সাহা নামক একজন ব্যক্তি, যার 40 বিঘে সম্পত্তি আছে, তিনি আবাস যোজনায় নাম পেয়েছে। আর জঙ্গলমহলে ওদেরকে জিজ্ঞেস করুন যে আবাস যোজনায় বর্তমানে গরিব মানুষ, খেটে খাওয়া মজদুর শ্রেণীর মানুষ সেখানে কি করছে না, বিডিও অফিসে যে ডেপুটেশন দিচ্ছে যে আমাদেরকে আবাস। যিনি তৃণমূলের নেতৃত্ব করছেন অরিন্দ সিং, তার বাড়ির সামনে ড্রেনটা এখনো 5 বছর রিপেয়ারিং হয়নি। নোংরা রাস্তাতে নোংরা পড়ে আছে, লোক হেঁটে যাচ্ছে। উনি যে গ্রামে বাস করছে, বদ্দিয়ারপুর গ্রাম, 6 নম্বর বুথ, চড়িচা পঞ্চায়েত, সাঁইথিয়া বিধানসভা আমাদের ব্লক, ওই গ্রামে 100খানা কাঁচা বাড়ি আছে। বিডিও সাহেব এবং প্রশাসনকে বলুন না, বিগত দিনের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের লিস্টটা ক্ষমতা আছে তো প্রকাশ করে দেখান। টুর্নামেন্ট হচ্ছে, খেলা হচ্ছে, মেলা হচ্ছে, কাজল শেখ ডাক পেলে অনুব্রত মণ্ডল পাচ্ছেন না, অনুব্রত মণ্ডল পেলে কাজল শেখ পাচ্ছেন না। কাজল শেখ বলছেন আমার এখানে খেলা হচ্ছে, আমি জানি না। একসঙ্গে তো যাওয়া যাবে না। উনি প্রশাসনিক অধিকর্তা, উনার খেলামেলা বাদ দিয়েও তো উনার কাজ আছে আরো। উনি তো বীরভূমের উন্নয়ন নিয়ে ভাবছেন, উনি একটা প্রশাসনিক অধিকর্তা, উনি রাজনৈতিক নেতার পাশাপাশি উনি বীরভূম জেলা। মানে অনুব্রত মণ্ডলের সময় আছে খেলাধুলায়? সময় আছে না, মা তো দুজনকেই ভাগ করে দেবে। আজকে যদি একই জায়গাতে দুজনকে পাঠিয়ে দেয়, দুটো কাজ দেখার জন্য আর লোক নেই। সেখানে মাননীয় কাজলদা এক জায়গায় যাচ্ছেন, তো আর এক জায়গায় অনুব্রত মণ্ডলকে পাঠাচ্ছে। এই বলে এই নয়, আমাদের দল হচ্ছে হিন্দু মুসলিম সর্বসহিষ্ণু দল, সেখানে কোথাও কোনো জায়গা নেই। উনি ঠিক কথা বলেছেন। আমি অ্যাডভোকেট সাহেবকে নমস্কার জানাই যে উনি আজকে এই কথাটা বলতে পেরেছেন যে তৃণমূলের লোক নাই, ওনারা ভাগ করছে। যে কি না, একদিকে কেষ্টমণ্ডল যাবে আর একদিকে কাজল শেখ যাবে। আজকে কাজল শেখ বর্তমানে জেলা পরিষদটা হজ বাড়িতে রূপান্তরিত করে দিয়েছে। কিছুদিন আগে ঢোল কাটাতে কি হচ্ছে না, টোল ট্যাক্স কার কাছে টাকাটা জমা আসবে সেই নিয়ে ওনাদের মারপিট চলছে। আচ্ছা, আপনাকে যে শেষ করি, আমি একটা কথা বলি, এই হিন্দু মুসলিমটা না টানলে কি কোনো উন্নয়ন হয় না? না কোনো উন্নয়ন হয় নাকি? এটা বিজেপিতে করবো। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা বীরভূমে দাঁড়িয়ে আলোচনা করলাম। আবারও বলছি, এই বীরভূম এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট। গোটা রাজ্যের যে রাজনৈতিক ছবি প্রত্যেক দিন আমরা দেখি, বিশ্বাস করুন, গোটা বীরভূম যদি একটু আমরা এদিক ওদিকে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যাই, সেই একই ছবি উঠে আসবে। মানে দুর্নীতির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল আর বিরোধী রাজনৈতিক দলের ভঙ্গুর সংগঠন। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আগামীকাল পৌঁছে যাবো আপনার পাড়ায়। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।